ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় পরে রাসেলের গালে। এতটাই জোরে থাপ্পড় দিছে যার জন্য পুরো 5টা আঙ্গুলের দাগ চেহারায় ফুটে উঠেছে। মনে হচ্ছে রাসেলের গালেই বাংলাদেশের মানচিত্র খুঁজে পাওয়া যাবে। টাকা দিয়ে মানচিত্রের ফটো কিনতে হবে না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার খাটে বসার? বুঝি না, তোর মতো এমন অশিক্ষিত খ্যাত কাজের লোকে বাবা তার একমাত্র সুন্দরী শিক্ষিত মেয়ের সাথে কি করে বিয়ে দিল? বাবা রুচি বলতে কিছুই নাই। আমার রাহাত কত স্মার্ট সেটা বাবার চোখেই পড়লো না। থাপ্পড় খাওয়ার কারণে রাসেলের কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। তবুও কি করা, কিছু তো বলতেই হবে, না হলে এই মেয়েছি রাগ থাপ্পড় আবারও দিতে পারে। দেখো শিখা, আমি হতে পারি ছোট লোক, অশিক্ষিত, গরিব, কিন্তু মানুষকে সম্মান করার জন্য যে বিবেকটা দরকার সেটা আমার আছে। আর আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাবাই আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করতে। তুমি শুকরিয়া আদায় করো যে আমার জন্য তোমার সম্মানটা হারায়নি। ঠাস ঠাস করে শিখা আবারও থাপ্পড় লাগিয়ে দেয় রাসেলের গালে। রাসেল তো অবাক হয়ে তাকিয়ে আছে। তোর সাহস তো কম না, আমাকে ম্যাডাম না বলে তুমি করে বলছিস? আর একবার যদি তুমি করে বলেছিস তো তোর শরীরের চামড়া দিয়ে আমি পায়ের জুতো বানিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো, বুঝতে পেরেছিস? আর সেখানে তো অনেক মানুষ ছিল, তাহলে বাবা তাদেরকে না বলে শুধু তোকে বললো কেন? আপনার বাবা তো কত মানুষকেই বললো আপনাকে বিয়ে করতে, কিন্তু কেউ আপনাকে বিয়ে করতে রাজি হলো না। শেষমেশ এই বাদুরের গলায় জোর করে আপনার বাবা আপনার মতো মুক্তোর মালা ঝুলিয়ে দিয়েছে। তুই তো বাবাকে বলতে পারতি আমাকে বিয়ে করতে পারবি না, নাকি আমাদের এত সম্পত্তি দেখে আর এত সুন্দরী একটা বউ পাবি সেটার লোভ সামলাতে পারলি না? আসলে তোদের মতো থার্ড ক্লাস লোকেরা এটাই শুধু ভালো বোঝে কিভাবে ধনী মেয়েদের বিয়ে করে রাতারাতি ধনী হওয়া যায়। এই চৌধুরী বাড়ির ঘর জামাই হয়ে বসে বসে খেতে পারবি। হা, কি প্ল্যান তোর! হাসালেন ম্যাডাম, মানা কি আর কম করেছি? আর আমার আপনাদের সম্পত্তির দিকে কোনো নজর নেই। কি করব আমি এত টাকা দিয়ে, যে টাকা মানুষকে বিবেকহীন মানুষের রূপ দেয়? ঘর জামাই তো আপনার বাবাই আমাকে করছে। তুই আমাকে বিয়ে করে যেই ভুলটা করেছিস সেইটা তুই মৃত্যুর আগে পর্যন্ত আফসোস করবি। এতটা কষ্ট আমি তোকে দেব, তুই বুঝতে পারবি এই শিখা চৌধুরী কি জিনিস। আপনি আমার সাথে যা করতে চান করেন, কোনো সমস্যা নেই। আমি সদা প্রস্তুত আছি আপনার শত অত্যাচার সহ্য করার জন্য, কারণ আমি বিশ্বাস করি বিয়ে জীবনে একটাই। আমাকে বউ হিসেবে তোর মনে জায়গা আর কোনোদিনও দিতে হবে না, এটা তুই শিওর থাক। কেননা আমার এত সুন্দর টাকাওয়ালা বয়ফ্রেন্ড থাকতে তোকে কেন স্বামী মারবো? আর আমি যেই টাকা মাসে খরচা করি সেটা কি তুই 2 বছরে কামাই করতে পারিস? আমার তো মনে হয় আমি যেই টাকা নেল পলিশ ব্যবহার করি সেটাও তোর ধার করে কেনার সামর্থ্য নেই। হয়তো অত দামি ব্র্যান্ডের নেল পালিশ কেনার সামর্থ্য আমার হবে না, তবে আমার শরীরের লাল রক্ত দিয়ে আপনাকে নেল পালিশ করে দেব, সেই রং এত সহজে মুছবে না। রাসেলের এই কথা শুনে শিখা একটু না, প্রায় অনেকটাই অবাক হয়। মানুষের রক্ত দিয়েও কি নেল পলিশ হয়? শোন, সারাদিন একটুও ঘুমোতে পারিনি, আর তোর মতো গন্ডারকে মেরে মেরে আমার হাতও ব্যথা হয়ে গেছে। এখন তুই স্টোর রুমে গিয়ে ঘুমা, আমি এখন ঘুমাবো। সবাই কি বলবে নতুন জামাই স্টোর রুমে ঘুমাইছে? তখন কি আপনার ভালো লাগবে বলেন? তোর ভালো লাগা দিয়ে কি আমি মুড়ি বেঁকে খাবো? যা বের হ আমার রুম থেকে। আর খবরদার কখনো সবার সামনে স্বামীর পরিচয় দিবি না যে তোর সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে। রাসেল আর কোনো কথা না বলে একটা চাদর কাঁথা নিতে যাবে, তখনই শুরু হয় অত্যাচারের আর এক পর্ব। ঠাস ঠাস। তোর কি কোনো যোগ্যতা আছে যে এই রকম দামি জিনিস ব্যবহার করার? গিয়ে দেখ, তোর জন্য স্টোর রুমে কিছু পাটের ছালা পড়ে আছে। তোদের মতো মানুষদের ওই গুলাই মানায়। রাসেল আর কিছু বলতে পারে না। ঠোঁটের কোনা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আর কিছু বললেও লাভ হবে না, সেটা রাসেল ভালো করেই জানে। তাই রাসেল স্টোর রুমে চলে আসে। থাকার জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে রাসেল একটা কাঠের তৈরি পিঁড়া মাথায় দিয়ে পাটের ছালা মাথাতে বিছিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম যে কিছুতেই ধরা দিচ্ছে না রাসেলের চোখে। রাসেলের কত স্বপ্ন ছিল এই বাসের রাতকে ঘিরে, কিন্তু সব কিছু আজকে ভেঙে চুরে চুরমার হয়ে গেল।
এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে সেটার কোনো খেয়াল নেই। আপনারা তো কিছুই বুঝতেছেন না কি হচ্ছে এসব, তাই তো? তাহলে চলেন শুরু থেকে সবটা শুনে আছি। আজকে শিখার বিয়ের কথা ছিল, সব কিছুই ঠিকঠাক, কিন্তু বিয়ের লগ্নের একটু আগে শিখার বাবা জানতে পারে ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে নাকি চোরা চালানের সাথে নানান ধরনের খারাপ কাজ করত। শিখার বাবা শিহাব চৌধুরী খবর শুনেই ভেঙে পড়ে। মেয়ের কি হবে ভাবতেই যেন কান্না চলে আসে। কি করবে কিছু ভেবে পায় না। সেখানে থাকা অনেক মানুষকে শিখার সাথে বিয়ের কথা বলে, তার সব সম্পত্তি লিখে দিবে, তবেও কেউ রাজি হয় না। সবাই বলে মেয়ে অপয়া। শিহাব চৌধুরী তো একেবারে ভেঙে পড়ে। এক মুহূর্তেই শিহাব চৌধুরীর মুখে হাসির রেখা ফুটে ওঠে। আমি রাসেলকে রেখে অন্যদের কেন খুঁজতেছি? আমিও তো পাগল কম না। আর রাসেলের সাথে শিকার বিয়ে দিলে তো ওকে ঘরে জামাই করে রাখতে পারবো। এটা আমার মাথায় এলো না কেন? শিহাব চৌধুরী খুশি মনে রাসেলের কাছে আসে। রাসেল রান্নাঘরে কি একটা কাজ করছিল। রাসেল শিহাব চৌধুরীকে দেখেই উঠে দাঁড়িয়ে সালাম জানায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, হঠাৎ আপনি এখানে আসলেন যে? রাসেল, তোর থেকে একটা জিনিস চাইবো, দিবি? কথা দে, আমায় ফিরিয়ে দিবি না? শিহাব চৌধুরীর এমন কথা শুনে রাসেল অবাক হয়ে যায়। শিহাব চৌধুরী আবার ওর থেকে কি চাইবে? দেখেন চাচা, আমার সাধ্য থাকলে আমি আপনার কথা রাখার চেষ্টা করব। এখন বলেন তো কি চান আমার থেকে? তুই তো জানিস শিকার যে ছেলের সাথে বিয়ে হবার কথা ছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন শিকার তো সম্মানহানি হবে। আমি চাই তুই শিকাকে বিয়ে কর, আমার বাড়িতে গরজামাই হয়ে থাকবি। কি বলেন এইসব? কত ভালো ভালো ছেলের ম্যাডামের জন্য বসে আছে আর আপনি এসে আমাকে বলছেন? আপনি ঠিক আছেন তো নাকি? আমি ঠিকই আছি, আর অনেককেই বলছি, কিন্তু কেউ রাজি হয়নি। অনেক আশা করে তোর কাছে এসেছি, তুই আমার শেষ ভরসা। এখন তুই যদি সবার মতো না করিস তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কি বলছেন এইসব? আর আমি যদি শিখা ম্যাডামকে বিয়ে করতে রাজিও হই, সে কি আমাকে বিয়ে করতে রাজি হবে নাকি? সেই দায়িত্ব আমার। এখন তুই রাজি আছিস কিনা সেটা বল, আর মানা করলেও সেটা বল। আমি বিষের বোতল নিয়ে এসেছি। রাসেলের সামনে একটা বিষের বোতল দেখিয়ে বলল। সেটা দেখে রাসেল তো অবাক, বলে কি এটা? আচ্ছা চাচা, আমি রাজি। আপনি শিখা ম্যাডামকে রাজি করান। আমি জানতাম তুই আমাকে কখনো ফিরিয়ে দিবি না। আমি এখনই যাচ্ছি, তুই রেডি হয়ে নে। শিহাব চৌধুরী খুশি মনে চলে যায়। রাসেল তো আর জানে না এই দেয়া কথাটাই তার জীবনকে নরকে নিয়ে যাবে, কষ্টের আগুনে পুড়ে পুড়ে কয়লা হতে হবে। এইদিকে শিহাব সাহেব শিখাকে বলে, মা, আমি তোর বিয়ে রাসেলের সাথে ঠিক করেছি, তুই তৈরি হয়ে নে। এখনই বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। শিহাব চৌধুরীর কথা শুনে শিখা সহ ওর পরিবারের অনেকেই অবাক হয়। সামান্য একটা কাজের লোক হবে চৌধুরী বাড়ির জামাই, তাও আবার ঘর জামাই। বাবা, তুমি এটা কি বলছো? ওর মতো ছোট লোক, গরিব, খ্যাত মার্কা আবালকে বিয়ে করুম আমি? হ্যাঁ, শিখা ঠিকই বলেছে। রাসেলের মতন কাজের লোকের সাথে আমার মেয়ের বিয়ে, এটা তুমি ভাবলে কি করে? দেখো, শিখা যদি রাজি না হয় তাহলে মা মেয়ে দুজনকেই বাড়ি ছাড়া করব বলে দিলাম। আমার মান সম্মান সব হারিয়ে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তায় বাঁচি না। তাড়াতাড়ি রেডি হয়ে নে। উপরের কথাগুলো বলেই শিহাব চৌধুরী চলে যায়। এইদিকে মা মেয়ে কথা বলছে। আমু, বাবা কি বলছে এটা? তুমি কিছু বলবে না বলো? ওর মতো ফকিরের বাচ্চাকে বিয়ে করব আমি? দেখ, তোর বাবা কি বলে গেল সেটা কিন্তু শুনেছিস। তাই বলি কি, ওকে বিয়ে করে নে। আম্মু, শেষমেশ তুমিও বাবার কথায় প্রাধান্য দিলে? এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখ, রাসেলের উপরে অত্যাচার করলেই 2 দিন পর দেখবি তোকে ডিভোর্স দিয়ে সুসুর করে চলে যাবে। তাই এত চিন্তা করার কিছু নাই, বুঝলি? শিখার মায়ের কথা শুনে শিখা সবটা বুঝতে পারে। তাই শিখা রাসেলকে বিয়ে করতে রাজি হয়। কিছু সময় পরে ওদের দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। তারপরে পাশের ঘরে ঘটে যাওয়া সিনেমার কথা তো আপনারা জানেনই। তাই আর অতীতের মাঝে না থেকে বর্তমানে চলে আসি। কি বলেন? রাসেল ঘুমিয়ে আছে। একটা তেলাপোকা এসে ওর নাকের উপরে শুশুরি দেয়। রাসেল লাফ দিয়ে উঠে পড়ে।
তো তেরি শালা তেলা পোকা, আসবি তো আমার অহংকারী বউয়ের কাছে আয়, আমার মতো গরিব বেচারার কাছে কেন আসলি? এমনিতেই কত কষ্ট করে ঘুমকে ধরে আনছিলাম ওর রাজ্য থেকে, কপালটাই খারাপ আমার। বউও দেখতে পারে না আর তেলা পোকা তাও দেখতে পারে না, এই পোড়া কপাল নিয়ে আমি জামুটা কোথায়? এইসব বলতে বলতে রাসেল রাত 3টার দিকে আবার ঘুমের রাজ্য থেকে ঘুমপড়িকে ধরে নিয়ে আসে। রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বুঝতে পারে ওর শরীরে বৃষ্টির পানি পড়তেছে। একটু জাগ্রত হয়ে বুঝতে পারে শিখা বৃষ্টি হাতে দাঁড়িয়ে, ও টুকু, বৃষ্টির উৎস বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই তো বলি আমি রুমে আছি, তাহলে বৃষ্টির পানি আসলো কেন? এটাই তাহলে বৃষ্টির কারণ। পানি দিলেন কেন? ওই ফকিরের বাচ্চা, পড়ে পড়ে যে ঘুমোচ্ছিস, বাবা এসে যদি দেখে তুই এখানে, তাহলে কি হবে ভেবেছিস? কি আর হবে, একটু বকা দিয়েই চুপ হয়ে যেত, এটা নিয়ে চিন্তার কি আছে? শিখা কিছু বলতে যাবে, তখনই শিহাব সাহেব দরজার পাশ দিয়ে যাবার সময় দেখতে পায় ওদের দুজনকে, আর সেখানে চলে আসে। শিহাব সাহেবকে দেখেই তো শিখার কলিজা শুকিয়ে যাবার মতো অবস্থা। রাসেল, তুই রাতে কি এখানে ঘুমিয়েছিস? শিখা তোকে রুমে থাকতে দেয়নি, তাই না? রাসেল যেই না মুখ খুলে কিছু বলতে যাবে, অমনি রাসেলকে আটকে শিখা বলে, বাবা, কথায় আছে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তোমার এই আদরের ছোট লোক ঘর জামাইয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই। আমি কত করে বললাম রুমে ঘুমাতে, না বলে কি না ওর নাকি নরম বিছানায় ঘুম আসে না। আসলে ওদের জন্য এর থেকে ভালো কিছু আশা করাও ঠিক না। রাসেল তো শিখার কথা শুনে অবাক বনে যায়, মনে মনে ভাবে, দেখছেন কিরকম অভিনয়টা না করলো, এর কাছে তো বাংলা সিনেমার রিনা খানও হার মানবে। রাসেল, যেটা করেছিস তো করেছিস, আজ থেকে যেন আমি তোকে রুমের বাইরে ঘুমাতে না দেখি। রাসেল মাথাটা নিচু করেই খুবই নরম সুরে বলল, আচ্ছা চাচা ঠিক আছে। ঠাটি একটা থাপ্পড় মারবো, মেয়ের জামাই হয়ে চাচা বলিস? রাসেল অনেকটাই ভয় পায়। কি করে বলবে বউকে ম্যাডাম বলতে হয়, তাহলে শ্বশুরকে বাবা কিভাবে বলবে? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এখন ভুল আর হবে না। মনে যেন থাকে, উঠে ফ্রেশ হ, বুঝলি? শিয়াব চৌধুর উপরের কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। কি রে, কেমন দিলাম? তোর সামনে আরো কি কি হবে সেটা তুই কল্পনা করতে পারবি না। দেখতে থাক, আগে আগে হোতা है क्या। কেন এমন করলেন? আপনি নিজেই আমাকে রুমে থাকতে দিলেন না, আবার বাবার কাছে মনের মতো সাজিয়ে বললেন। শিখা কিছুই বলে না, শুধু শয়সা নিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। আজও মেয়ে মারি, এই হাসির মানে তো আমি কিছুই বুঝলাম না। নাকি আমাকে দুঃখের সাগরের পথে নেবার জন্য অগ্রিম সংকেত দিয়ে বোঝাইলো? না, কিছুই ভেবে পাচ্ছি না। রাসেল সেখান থেকে রুমে চলে আসে, দেখতে পায় শিখা বসে বসে মাথার চুল আশ্রাইতেছে। রাসেল শিখার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, কিন্তু ওর ভাগ্য ভালো শিখা দেখেনি। রাসেল রুমে এসেছে। রাসেল ওয়াশরুমে যেতে নিলেই শিখা চোখ পড়ে রাসেলের দিকে। এই, কোথায় যাস তুই? কেন? আমি ওয়াশরুমে যাচ্ছি, আপনি কি দেখছেন না? ওয়াশরুমে যাচ্ছিস তো ভালো কথা, কিন্তু তুই আমার ওয়াশরুমে যাবি না। তুই গেলে কেমন নোংরা হয়ে যাবে। আমি গেলে যদি নোংরা হয়, তাহলে আমি এখন কোথায় যাব বলেন? ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় শিখা রাসেলের গালে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাসেল চর খেয়ে অবাক চোখে তাকিয়ে থাকে শিখার দিকে। শিখা কিছু বলছে না দেখে রাসেল সেখান থেকে আগে যেখানে ফ্রেশ হতো সেখানে এসে ফ্রেশ হয়ে নেয়। রাসেল এখন কি করবে সেটা ভেবে পায় না, তাই আগের মতো করেই কাজ করছিল, মানে কাজের লোকদের সাথে রান্না করতেছে। ও শ্বশুর সবটাই উপর থেকে দেখে, কিন্তু কিছু বলে না, কারণ সে বুঝে গেছে রাসেল সব কিছু ইচ্ছাকৃতভাবে করতেছে, সবার চাপে পড়েই করতেছে। রাসেল রান্না শেষ করে খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে দেয়। একে একে শিয়াব চৌধুরী বাদে সবাই খাবার খেতে আসে। শিখার মা খাবারের প্লেট থেকে একটু মুরগির মাংস মুখে তুলে নিয়েই কি হলো জানি না, ঠাস ঠাস করে রাসেলের গালে চর বসিয়ে দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, রান্নাটাও ঠিক মতন করতে পারিস না, আর আইসিস কাজ করতে। দেখ বাকি খাবারগুলো কত টেস্ট হয়েছে,
আর তোর রান্না করা এইটাই শুধু বাজে হয়েছে। বাকি লোকেরা কিছু বলতে চাইলে রাসেল তাদের বাধা দিয়ে বলে, আসলে আম্মাজান, আমি খেয়াল করিনি এমন হয়েছে, পর থেকে আর এমন হবে না। এই, তোর কোনো যোগ্যতা আছে আমাকে শাশুড়ি বলে ডাকার? আর শোন, আমাকে বড় ম্যাডাম বলে ডাকবি। শিখার মায়ের এমন কথা বলা দেখে শিহাব চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, এই তুমি কি করতেছো এসব? রাসেল আমাদের মেয়ের জামাই, আর তুমি ওকে দিয়ে সেই আগের মতোই কাজ করাচ্ছ? কাজের লোককে দিয়ে কাজ করাবো না তো কি কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো? আর ও আমার মেয়ের জামাই, কথাটা শুনলেই নিজেকে পাগল মনে হয়। রাসেল মনে মনে বলে, ম্যাডাম, এমন একদিন আসবে যেদিন এই কাজের লোককে নিজের মেয়ের জামাই হিসেবে পেয়ে গর্বিত হবেন। শেখা, তোর মা না হয় রাসেলকে দিয়ে কাজ করাচ্ছে, তাই বলে তোর বরকে দিয়েও তুই কাজ করাবি? কিছু বলবি না? বাবা, ওকে স্বামী বাঁধতে আমার বই গেছে,